স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। চলছে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ 2016। শিল্পক্ষেত্রে জ্বালানি ও বিদ্যুতের চাহিদা ক্রমেই বাড়ছে, আছে সরকারি ও বেসরকারি নানা উদ্যোগও। এসব নিয়ে আজকে আলোচনা বিদ্যুৎ ও জ্বালানি। কথা বলতে স্টুডিওতে আছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন এপিসি এর প্রথম সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এবং পাক্ষিক এনার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক মোল্লা আমজাদ হোসেন আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের। জনাব নসরুল হামিদ বিপু, আমি 15,000 মেগাওয়াট আপনারা উদযাপন করতে যাচ্ছেন কালকে। 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা, কিন্তু এটা হচ্ছে যে সবচেয়ে বেশি পরিমাণ উৎপাদন ক্ষমতা বা ইনস্টল ক্যাপাসিটি। আপনি যদি এখন সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করতে চান, আপনি আমাদেরকে আসলে কত বিদ্যুৎ দিতে পারছেন? প্রায় 9,700 আমার সিস্টেম নিতে পারবে। আমরা দেখলাম যে 9,700 পর্যন্ত নিয়েছে, হয়তো ধরলাম এই কয়েকদিনে হয়তো আরেকটু বেটার হবে। সব মিলে হয়তো 10,000 নিতে পারবে। সব মিলে 10,000 নিতে পারবে। আজকে আমরা 7,500। 10,000 এর সাথে যদি আমি তো ক্যাপটিভ সহ বলছি 15,000। জি, তার মানে ক্যাপটিভের 2,500 ধরেন, তার মানে 12,500। 12,500 আপনি দিতে পারবেন আপনি যদি চান। এখন ক্যাপটিভ সহ আপনি যদি 12,500 মেগাওয়াট আপনি এখন দিতে পারবেন। এই মুহূর্তে আপনার চাহিদা কোন জায়গাটিতে আছে? 7,523। 7,000 এই আজকের দিনের আজকের দিনের এটি উৎপাদন না চাহিদা? আজকের দিনে বেড়েছে 7,700 মতো গেছে। আর চাহিদা না, চাহিদা এটাই চাহিদা। আপনার কোথাও লোডশেড করতে হচ্ছে না? আমি কিন্তু সিস্টেম তো বড় জিনিস, যে সিস্টেম যেখানে নিতে পারছে না, আমি মনে করি যে আরো 1,000 মেগাওয়াট বিদ্যুৎ হয়তো সিস্টেমে নিতে পারছে না। জনাব শফিউল ইসলাম মহিউদ্দিন, আমরা বিদ্যুতের যে উৎপাদন পরিস্থিতি দেখছি তাকে কি আপনি খুব আশাব্যঞ্জক মনে করছেন কিনা? আপনারা ব্যবসায়ীরা সবসময় বিদ্যুৎ চেয়ে আসছেন, বিদ্যুতের নিশ্চয়তা চেয়েছেন। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী যেটা বলেছেন আমি সম্পূর্ণভাবে একমত যে 15,000 মেগাওয়াটের মতো মাইলস্টোন আমরা টাচ করলাম। এটা যেটা শুরু করেছিল এই সরকার 3,200 মেগাওয়াট 3,000 মেগাওয়াট দিয়ে, আজকে এই পর্যায়ে আসাটার পেছনে আমি মনে করি একটা সুদূরদৃষ্টি সম্পন্ন একটা নেতৃত্ব এর পেছনে কাজ করেছে এবং যারা এক্সিকিউশন করেছেন আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। এবং আজকে যে জিনিসটা হয়েছে এটাকে সম্পূর্ণভাবে আমরা যদি যে সিস্টেমের কথা বললেন মাননীয় মন্ত্রী, যে 10,000 মেগাওয়াটের মতো, তারপরে 2,500 মেগাওয়াট যদি ক্যাপটিভ ধরি, এগুলো সব ঠিক আছে। এখন ওই যে আমাদের ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন এবং সাবস্টেশনের কারণে কিছু কিছু জায়গায় যেমন আমাদের আনপ্ল্যান্ড শিল্পায়ন সমস্ত কিছু মিলে আমরা এখন ওইগুলোকে কোপ করতে পারছি না। এখনও যেমন আজকে গাজীপুরে আমি নিজের তথ্য নিলাম নিজেদের ফ্যাক্টরি, সেখানে আগের যেহেতু এটা গ্রীষ্মকাল না, লোডশেডিং কিন্তু ওইরকম নাই। এক আধ ঘন্টা কখনো যাচ্ছে কখনো যায় না 2-4-5 দিন পরে। কিন্তু আশুলিয়াতে এখনো সমস্যা আছে বিকজ অফ দিস লাইন প্রবলেম। ইটস নট দ্য যে আমাদের ক্যাপাসিটি নাই, ইনস্টল ক্যাপাসিটিও আছে, আমরা দ্বিতীয় প্রবলেম ইজ দেয়ার। কোয়ালিটি বিদ্যুৎ ইজ দ্য ইস্যু স্টিল, এগুলো আছে কোয়ালিটি বিদ্যুৎ। এবং আমি আবার একটু মোল্লা আমজাদ হোসেন আপনার কাছে যেতে চাই। আপনি কি মনে করেন আমরা সবাই বিদ্যুৎ চাই, বিশেষ করে গরমের সময় আমরা আমাদের ঘরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাই, সেটির ক্ষেত্রে কি সরকার সক্ষমতা অর্জন করেছে? কালকে আমরা একটা মাইল ফলক অর্জন করছি বটে। থ্যাংক ইউ। মন্ত্রী মহোদয় বললেন যে ক্যাপটিভ সহ আমাদের 15,000, এটা অবশ্যই একটা বড় ধরনের সাফল্য। সরকার, যদিও আমরা প্রায়শই বলে থাকি যে জেনারেশনে সরকার যে গুরুত্ব দিয়েছে, সঞ্চালন এবং বিতরণে একই ধরনের গুরুত্ব না দেওয়ার কারণে পাওয়ার ঠিকভাবে মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না, যেটা কোয়ালিটি এবং আনইন্টারাপ্টেড, নিরবচ্ছিন্ন এবং মানসম্মত। আমি এটার সাথে একটু ভিন্ন দ্বিমত করি, যেটা হচ্ছে আমরা যদি অতীতের সাথে তুলনা করি, আওয়ামী লীগের আগের মেয়াদের সাথেও যদি তুলনা করি, তাহলে এই কানেকশন দেওয়ার পরিমাণ, নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরিমাণ এত ফাস্টার বাড়ানো হয়েছে। বাড়ানোর কারণে এই ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনে যে লিমিটেড উদ্যোগগুলো নেওয়া হয়েছিল বা ডেভেলপমেন্ট করা হয়েছিল, সেটা কিন্তু এক্সস্টেড হয়ে গেছে। যেমন আশুলিয়ার কথা মহিউদ্দিন ভাই বললেন, আশুলিয়াতে যে পরিমাণ ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হয়েছে, গভর্নমেন্ট গ্যাস দিতে পারছে না চাহিদার মতন, বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রেও কিছু কিছু অভিযোগ আছে। তারপরও গ্রোথটা এত বেশি হয়েছে, একটা ইন্ডাস্ট্রি নাই যে গত
3 বছরে তার কোনো না কোনো ধরনের এক্সপানশন। মোল্লা ভাই, আমি যদি আপনাকে একটু থামাই এই বিষয়টাকে একটু, যদি বিপু ভাই আপনাকে একটু এই বিষয়টাকে একটু অ্যাড্রেস করতে বলি, সাথে আমি আরেকটি বিষয় যোগ করতে চাই। আমাদের দর্শকরাও বলছেন এবং রাজনৈতিকভাবে এটা খুব বেশি বলা হয় যে আপনারা যখন কুইক রেন্টাল বা তেল ভাড়াভিত্তিক তেল দিয়ে চালিত বিদ্যুৎ কেন্দ্রের কথা শুরু করেছিলেন, তখন আপনারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে তাদেরকে মানে রিপ্লেস করার কথা বলেছিলেন। সেই ব্যাপারেও যদি একটু বলেন, দর্শকদের প্রশ্ন রাজনৈতিক ব্যাপারে। প্ল্যানিং ছিল শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। জি, শর্ট টার্মে ছিল বলতে পারি যে লিকুইড বেসড পাওয়ার প্ল্যান্ট, মিড টার্মে ছিল গ্যাস বেসড পাওয়ার প্ল্যান্ট, লং টার্মে ছিল আমাদের কোল বেসড পাওয়ার প্ল্যান্ট এবং অফকোর্স রিজিওনাল পাওয়ার প্ল্যান্ট। আমি মিড টার্ম এবং লং টার্মের মধ্যে ফেলতে চাই রিজিওনাল পাওয়ারটাকে, আশেপাশের দেশগুলোর থেকে নেওয়া। এখন যে শর্ট টার্ম পাওয়ার প্ল্যান্টগুলো আছে, যখন আমরা নিলাম এই লিকুইড বেসড পাওয়ার প্ল্যান্ট, লিকুইডের দাম কিন্তু ফুয়েলের দাম অনেক বেশি ছিল, মার্কেট এখন অনেক নিচে নেমে গেছে, প্রায় অর্ধেকের নিচে। এবং আমাদের মিড টার্ম পাওয়ার প্ল্যান্টগুলো কিন্তু সময় মতো চলে আসতেছে এবং চলে আসছে। রিজিওনাল পাওয়ার আমরা মোটামুটি ভালোভাবে এগোচ্ছি। লং টার্ম প্ল্যানে কিন্তু আমরা কিছুটা পিছিয়ে গেছি। আমরা প্রাইভেট সেক্টরে যেসব লং টার্ম প্ল্যানে আমরা কোল বেস দিছিলাম, সেগুলো একটাও আসতে পারে না সময় মতো। আমাদের পাওয়ার প্ল্যান্টগুলো আমাদের কিন্তু কিছুটা দেরি হচ্ছে, তাও সেটা বছর খানিক এরকম দেরি হচ্ছে। কারণ হচ্ছে যে এই পাওয়ার প্ল্যান্টগুলো 1.5 বিলিয়ন 2 বিলিয়ন ডলার এক একটা পাওয়ার প্ল্যান্ট। মনে রাখতে হবে 1000 মেগাওয়াটের একটা পাওয়ার প্ল্যান্ট করতে গেলে 1.2 বিলিয়ন ডলার খরচ হবে। ওকে, এটার পিছনে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে আরো 500 মিলিয়ন ডলারে। কেন? কোল টার্মিনাল লাগবে, কয়লা ইম্পোর্ট করার টাকা লাগবে, এবং এইটার কিন্তু দীর্ঘমেয়াদী মানে 4 থেকে 5 বছর লেগে যায় কিন্তু একটা কোল পাওয়ার। সেই জন্য তো এটা এতদিনে করা হয়ে যাওয়ার কথা ছিল। 2008 সালের পরিকল্পনা, স্বাভাবিক। 2008 সালের পরিকল্পনা, 9 সালের পরিকল্পনা, 10 সালের পরিকল্পনা, টাকা পাবে কোত্থেকে? প্রাইভেট সেক্টর ওয়াজ নট রেডি। তারা নিয়েছে কিন্তু টাকা জোগাড় করতে পারে নাই। তারা নিয়েছে, তারা বুঝতে পারে নাই যে আমাদের এই শ্যালোসিতে এইভাবে কোল পাওয়ার প্ল্যান্ট করা যাবে না। আচ্ছা, আমাদের যে কথাটা হচ্ছে, আমাদের পাওয়ার প্ল্যান্ট চলছে, পায়রা কাজ শুরু হয়ে গেছে, ওখানে আমাদের ঠিক টাইম মতো আসবে। রামপাল আমাদের কিছুটা দেরি হয়েছে, আমাদের কাজ শুরু হয়ে গেছে। মাথার বাড়িও কাজ শুরু হয়ে গেছে, বাট কিছুটা দেরি হয়েছে বিকজ অফ আদার ঘটনা, আপনি জানেন। সো আমরা মনে করি যে এই 3টা জায়গায় পাওয়ার প্ল্যান্ট চলে আসবে। আমি স্টিল স্কেয়ার্ড অ্যাবাউট আমাদের প্রাইভেট সেক্টরে। ওকে, আর যদি মোল্লা ভাইকে যে জায়গায় আমি থামিয়েছিলাম, সঞ্চালন এবং বিতরণ সম্পর্কে যদি আপনি একটু বলতেন, যে প্রশ্নটি তুলেছেন মোল্লা ভাই, সঞ্চালন এবং বিতরণ। আমি তাহলে একটা কথা বলে নিই, ওনার জন্য সুবিধা হবে। যেমন মানে আগে নর্মালি 2009-এর দিকেই যদি আপনি তাকান, প্রতি মাসে 20-22 হাজার ইলেকট্রিসিটি সংযোগ দেয়া হতো। আমি যতদূর জানি গত মাসে ইলেকট্রিসিটির সংযোগ দেয়া হয়েছে প্রায় পুনে, কিন্তু সেটা তো মহিউদ্দিন ভাইদের চাহিদার কারণে 6 লাখ। এটা গেল শুধু মানে বিজনেস এবং আবাসিক মিলিয়ে। চট্টগ্রামে কয়েকটা ইন্ডাস্ট্রি 200 মেগাওয়াট পর্যন্ত লোড কানেকশন নিয়েছে, এবং ইন্ডাস্ট্রিগুলো গ্যাস যে পাচ্ছে না তার কারণে ডাইভার্সিফাই করে বড় বিদ্যুতের কানেকশন নিচ্ছে, মানে হিউজ পরিমাণ বিদ্যুৎ, যেটা মানে 5 বছর আগে ভাবাও যেত না। মহিউদ্দিন ভাই একটু যোগ করবেন যে বিপুল পরিমাণে যে সঞ্চালনের কথা, মানে যে নতুন কানেকশনের কথা যেটা বলা হয়েছে, যেটা সঞ্চালন এবং বিতরণ লাইনের কথা মোল্লা ভাই বললেন, সেটা তো আপনাদের চাহিদার ভিত্তিতেই বলা দেওয়া হয়েছে, আবার আপনি তো আরো চাচ্ছেন। এবং ডোমেস্টিক চাহিদা, এটা মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশনটা সেট করেছেন, এখানে কিন্তু 2021 পর্যন্ত কি করা হবে সেখানে বলা আছে যে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করতে হবে। 2030-তে যে আমরা 40-50,000 মেগাওয়াট, এটা তো মনে হয় রিভাইজও করা হয়েছে, মাননীয় মন্ত্রী ভালো বলতে পারবেন। এটা আমাদের এগুলো আছে, এই কাজগুলো চাহিদা, যেমন এটা তো চাহিদা বাড়বে। দেখেন এক্সপোর্ট এখন টার্গেট যেটা করা হয়েছে তার চেয়ে আমরা উপরেই যাচ্ছি, কিন্তু রাইট, দিজ আর দ্য থিংস। আমরা যে মধ্য আয়ের দেশ করতে যাচ্ছি, সেটার জন্য আমাদের দেশ করতে গেলে আপনার শিল্পায়ন লাগবে, $50 বিলিয়ন এমপ্লয়মেন্ট লাগবে, এবং শিল্পায়নের জন্য সরকার কতগুলো ইকোনমিক জোন সৃষ্টি করছে। সেখানে 100টিকে নির্ধারণ করা হয়েছে, এর মধ্যে একটি অংশ ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে, 20টা এখন কাজ চলমান, এবং কিছু কিছু ক্ষেত্রে বিক্রিও শুরু হয়ে গেছে। আমি সেদিন এনার্জি সেক্রেটারির সাথে একটা মিটিং আমরা করলাম যে কিভাবে আমরা এখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাসের ব্যবস্থা করব। তো সুতরাং চাহিদা তো সৃষ্টি হবে বলেই, চাহিদাকে মাথায় রেখেই কিন্তু সরকারের ডেসপারেট, যেটা বললেন যে লিকুইড ফুয়েল ওয়াজ আ ভেরি কস্টলি ওয়ান, ওয়াই গভর্নমেন্ট হ্যাজ টেকেন দ্য ডিসিশন ফর গোয়িং ইনটু দ্যাট ফিল্ড। কোম্পানির কাছে অপশন ছিল না সেই সময় কুইকলি পাওয়ার জন্য, ওই শর্ট টার্মে আর কোনো আমাদের কোনো বিকল্প ছিল না। সরকার একদম যথাযথ সঠিক সিদ্ধান্তটা নিয়েছে। এখন মিড টার্মের ব্যাপারে আমি যেটা বলবো, যে মিড টার্মে আমাদের যে কাজগুলো, আমার জানা মতে সরকার ইতিমধ্যে
কিছু চুক্তি করেছে চাইনিজ Right. কোম্পানির সাথে, যেগুলিতে আমাদের এই যে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের যে বিষয়, মতিন ভাই, আমরা এটা নিয়ে- এগুলো যদি ল্যান্ডেড হয় অন টাইম, আমরা মনে হয় যে আমরা রাইট ট্র্যাকে যাচ্ছি। মনির ভাই, এই বিষয়টা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করবো, কিন্তু আমরা আপনাদেরকে যে চাহিদার ভিত্তিতে কুইক কানেকশন দেওয়া হচ্ছে সেইটা মেইনটেনেন্স এবং সেইটা ব্যবস্থাপনায় সরকারকে 10-এ কত দিবেন সেইটা নিয়ে আমরা একটু বিভু ভাইয়ের কাছে আসতে চাই। এইটা এখনো আপনার এই যে কস্ট অফ ডুইং বিজনেস বা ব্যুরোক্রেসি, এখন পলিটিক্যাল লেভেলে যে উইলগুলি আছে, আপনি সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী এবার থেকে শুরু করে আপনি- and it is carry on by আমি the আমি honorable মনির ভাইকে minister. বলি, আমি তাকে সহযোগিতা করি। জি। জিনিসটা হলো ডুইং বিজনেসে আমরা 187 স্টিল নাও, অনেক দূরে এগোতে হবে, এটা সত্যি কথা। 3 বছর লাগবে একটা ভালো বিদ্যুতের জায়গায় পৌঁছাতে, এখন আমি মনে করি। আমরা মাত্র 450 কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করছি পার পার্সন। আমাদেরকে যেতে হবে মিডল ইনকাম কান্ট্রি যদি হতে চাই, তাহলে ইউজ করতে হবে 800 কিলোওয়াট পার, অলমোস্ট ডবল। অলমোস্ট ডাবল। আর যদি উন্নত বিশ্বের দিকে যেতে চাই তাহলে 2500 কিলো। 2500 স্যার আমরা অনেক পিছনে আছি এখন। সো আমাদের ওই জায়গাতে যেতে গেলে, ডুইং বিজনেসের জায়গায় যেতে গেলে আমাকে জাম্প করে 100-এর উপরে উঠতে হবে। তবে অনেক কিছু দরকার এটার সাথে, অনেক বড় প্ল্যান আমরা করে ফেলছি, কাজ চলতেছে। এখানে সবচেয়ে বড় বাধা যে জিনিসটা আমি ফিল করতেছি এতদিনে কাজে, হিউম্যান রিসোর্স, প্রফেশনাল হিউম্যান রিসোর্স টু টেক প্রপার ডিসিশন ইন দ্যাট কারেক্ট টাইম। মানে আমি জানি, সবাই জানে টেকনোলজি ব্যাপার, তো আমি জানি এটা করলে এটা হবে, কিন্তু করতে সময় লাগছে। বিকজ এই যে আমাদের সেক্টরটায় হঠাৎ করে তৈরি হয়ে গেছে, যেই ব্যক্তিরা 3000 মেগাওয়াট বিদ্যুৎ চালাতো তাকে তো আমি 15000 মেগাওয়াটের বিদ্যুৎ দিয়েছি এখন। আমার কাছে তো ইঞ্জিনিয়ার নাই। আমার বুয়েটের থেকে যারা বেরোয় তার 70% চলে যাচ্ছে বিদেশে। আমার কোনো মাইনিং ইঞ্জিনিয়ার নাই বাংলাদেশ। আমাদের এইটা একটা বড় জায়গা কিন্তু বাধা হয়ে দাঁড়াবে আগামী দিনের প্রফেশনাল জায়গাটা। আমরা কোল বেস পাওয়ার প্ল্যান্ট করতেছি, একটা বাংলাদেশের ইঞ্জিনিয়ার নাই বাংলাদেশে যার কিনা এক্সপিরিয়েন্স আছে কোল বেস পাওয়ার। কোল বেসড পাওয়ার প্ল্যান্টের কথা যখন আসলো তখন আমরা একটা বিরতি নেই, বিরতির পর যখন ফিরবো তখন আমি আবার একটু পুরনো জায়গায় যেতে চাই। 2008 সালে আপনি জানেন আওয়ামী লীগ যখন ওই সময় নির্বাচনী ইশতেহারে একটি কয়লা নীতি করার কথা বলেছিল, সেই কয়লা নীতির কাছ থেকে আওয়ামী লীগ অনেক দূরে সরে এসেছে, কিন্তু কেমন করে জানি এখানে করে সেখানে করে কোনো একটু ঠিক মতো বুঝি না। আপনি নিশ্চয়ই আমাদের বুঝাবেন। মোল্লা ভাই হাসছেন, মোল্লা ভাই নিশ্চয়ই আমাদেরকে একটু বলবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। যখন কয়লা নীতির কথা জানতে চাইছিলাম তখন দর্শকরা যেসব প্রশ্ন করছেন তার মধ্যে দুই একটা একটু বলা দরকার। বিদ্যুৎ খাতে দুর্নীতির কথা বলছেন, বিদ্যুৎ খাতে চুরির কথা বলছেন, এবং আমার কাছে একটি রেফার করছেন একটি খবরের কথা, সেটি বণিক বার্তা এরকম একটি বলছেন যে সামিট গ্রুপ 1 ইউনিট বিদ্যুতের দাম 678 টাকাও নিয়েছে। আমি স্পেসিফিক আপনার কাছে একটু জানতে চাইবো যে এই ব্যাপারগুলি আসলে ঘটছে কিনা। না, এটা আমার জানা নাই এরকম ভাবে না। যেগুলো আমাদের বিদ্যুৎ লিকুইড ফুয়েল সেগুলোর দাম বেশি এবং অধিকাংশ আমাদের টেন্ডারে কিন্তু দেওয়া হয়েছে। তারপরে আমরা টেন্ডারে যখন বেস প্রাইস ঠিক করা হয়েছে তারপরে আমরা আনসলিসিটেড কিছু দিয়েছি ওই বেস প্রাইসের উপর ডিপেন্ড করে। সো আলটিমেটলি এখানে ওভার প্রাইসের কোনো প্রশ্নই আসে না। কোলে যেগুলো আমরা দিয়েছি প্রাইভেট সেক্টরে সেগুলো কিন্তু টেন্ডারে দেওয়া হয়েছে। এখন যেগুলো নেগোসিয়েশন করতেছি আমরা কোলের, সেগুলো কিন্তু ওই বেস প্রাইসটাকে ধরে, টেন্ডার প্রাইসটাকে ধরে। সুতরাং আমি মনে করি সেই জায়গা না। হ্যাঁ, করাপশন হচ্ছে কোথায়? আমরা এখনো দেখছি যে বিদ্যুতের কানেকশন দিতে গিয়ে মাঠ পর্যায়ে এখনো করাপশন আছে, যেটা একদম নিচ পর্যন্ত, নিচের দিকে যাওয়া। সেটা টেকনোলজি দিয়ে শেষ করতে হবে। কারণ অনলাইনে যদি যেতে পারতাম, কেউ যদি ওখানে অনলাইনে আপনার বিদ্যুৎ নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারতো, এই যে দীর্ঘ একটা প্রসেস আছে, জমির কাগজ লাগবে, পর্চা লাগবে, আপনার পরিচয়পত্র লাগবে, আইডি লাগবে, দেন অনেক কিছু, এগুলি থেকে আস্তে আস্তে না সরে আসলে করাপশন যাবে না, এত দ্রুত যাবে না। আমরা মনে করছি এই জন্য আমরা বসছি, টেকনোলজি হয়তো চলে আসবে আগামী 2-3 বছরের মধ্যে। কয়লা নীতির সম্পর্কে যদি একটু বলেন। কয়লা নীতি এটা রাজনৈতিক নীতি, আমি মনে করি রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, এটা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া দরকার এটার ব্যাপারে। কয়লা আমরা কিভাবে ব্যবহার করতে চাই, কয়লা আমরা আদৌ ব্যবহার করব কিনা ভবিষ্যতে, নাকি মাটির নিচে চিরকাল রেখে দিব কিনা। কারণ কয়লা নতুন টেকনোলজির জন্য যদি আমরা বসে থাকি, এরকম হচ্ছে এই পৃথিবীতে হয়তো 20 বছর পরে আর কয়লা অ্যাবসলিউট হয়ে যেতে পারে। ইউ ডোন্ট নো, হতে পারে। আলটিমেটলি আমার মনে হয় যে অ্যাক্টিভিস্টরা একদিকে কথা বলতেছেন, রাজনীতিবিদরা কথা বলছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত হলো কৃষকের জমি নষ্ট করে কয়লা উঠানো যাবে না। অবশ্যই আমরা সেই দিকে দেখেই
আমরা বিবেচনা যদি করতে পারি যে কৃষকের কয়লা জমি উঠানো যায়। নষ্ট করে আপনারা পদ্মা ব্রিজ করতেছেন, কয়লা তুললে কি সমস্যা? এখন কৃষকের জমি নষ্ট হচ্ছে না পদ্মা ব্রিজ করার সময়? ওইখানে যেখানে আমাদের ঢাকা কয়লা এক্সপানশনে নষ্ট হচ্ছে না? ঢাকা expansion না, হচ্ছে না? যেখানে আমাদের কয়লা সেটার মাটির নিচে বা সেটার মাটির উপরে কিন্তু ফার্টাইল ল্যান্ড, 3 ফসলের জমি, এবং এই কয়লার উপরে বিস্তর একটা ওয়াটার অ্যাকুইফায়ার আছে। এই পানিটাকে ম্যানেজ করা, এই উপরে যে কৃষকের জমি ম্যানেজ করা, তারপরে কয়লা উঠানো, এই চ্যালেঞ্জটা কিন্তু আমাকে নিতে হচ্ছে। ওকে, আমি একটু আবার ব্যবসায়ী মহিউদ্দিন ভাইয়ের কাছে যাই, যে আপনি মনে করছেন কিনা যে কয়লাটা আসলে রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে থেকে যাওয়া উচিত, নাকি আপনি এটার জন্য কোনো একটা এটা আমি মনে করি যে পলিটিক্যাল ডিসিশন, যেটা বললেন যে পারসেপশন, যদি এই যে পরিবারগুলো আছে এবং যে পরিমাণ আমি ফসলি জমি নষ্ট করব, এটাকে নষ্ট না তো, ইটস এ কনভার্সন, ট্রান্সফরমেশন, ওয়ান ইউটিলিটি অর ওয়ান ইম্পর্টেন্ট ক্রপস টু অ্যানাদার ইম্পর্টেন্ট ক্রপস। এটার ইল তো আছে, দুইটারই কম্পারেটিভ অ্যাডভান্টেজ কোনটায় বেশি। দেশের পার্সপেক্টিভে যদি আমি চিন্তা করি, আমি মনে করি যে ওইখানে যারা পলিটিক্যাল নেতৃত্ব আছেন তাদেরকে উচিত হবে, যেমন আপনি সিম্পল একটা এক্সাম্পল, আপনি আমাদের যে হাতির ঝিলে যে চারিদিকে সোনারগাঁয়ের পাশে বস্তিগুলো ছিল, আমরা খুব সুন্দরভাবে কিন্তু তাদের রিহ্যাবিলিটেশন করেছি। এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যখন দায়িত্বে ছিলেন আগের টেনিউরে 96-এ, তখন কিন্তু 98-এ আমরা এদেরকে খুব সুন্দরভাবে দত্তপাড়ায়, টঙ্গীতে আমরা তাদেরকে রিহ্যাবিলিটেশন করেছি। এই মাননীয় প্রধানমন্ত্রী জায়গা করে দিয়েছেন, আমরা তাদেরকে ট্রান্সপোর্টেশন, তাদের পরিবারগুলোকে আমরা সেখানে প্রতিস্থাপিত করেছি। এতে তারাও খুশি, আমরাও খুশি, পরিবেশও সুন্দর। এই যে কাজগুলো, ওইভাবে কিন্তু আমরা যে আজকে এক বিঘা জমির মালিক, তাকে যদি আমি 2 বিঘা অফার করি, যেমন কালকে একটা বিল পাস হয়েছে ওনাদের মন্ত্রণালয়ে এবং ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং এ, জমি অধিগ্রহণের ক্ষেত্রে 3 গুণ পয়সা দেওয়া হবে। এখনো বিলটা পাস হয় নাই, মানে ক্যাবিনেটে এটা আলোচনা হয়েছে, এটা প্রস্তাবনা এসছে প্রস্তাবনা, তার মানে ইউ কেয়ার পিপল। এটা জনগণের সরকার, তো জনগণের সরকার হিসেবে জনগণের সবার উপরে যেটা হলো সবচেয়ে দেশ, আর দেশের স্বার্থে এদেরকে যদি রিহ্যাবিলিটেশন করা যায়, রিলোকেশন করা যায়, এবং তারা ডিস্ট্রেস ফিল না করে, যার 2টো গরু আছে তাকে যদি 5টা গরু দেওয়া হয়, এবং যে জমি আছে সেই ফসলি জমি দিয়েই তাকে যদি প্রতিস্থাপিত করা যায়, তাহলে আমার মনে হয় আলোচনার ভিত্তিতে এটা সম্ভব। কিন্তু সরকার এই সিদ্ধান্তটা এই প্রজন্মের জন্য করবেন। আমেরিকাতে অনেক সম্পদ তারা ধরে রেখেছে। ইট ক্যান বি এ প্ল্যান, ইউ নো। আমার মনে হয় যে এটা প্ল্যান হতেই পারে। এখন একটু মোল্লা ভাই আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই, যে আমরা আজকে যখন আপনারা আসবেন, এটি বলেছে সামাজিক গণমাধ্যমে প্রশ্নটি আসছে অনেকটা এরকম ভাবে, যে উত্তরবঙ্গে নিজের কয়লা রেখে দক্ষিণবঙ্গে ভারতের কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে সুন্দরবনকে বিরক্ত করার কারণটা কি থাকতে পারে, পেছনে লজিকটা কি? প্রথমত আমি মনে করি রামপালে যে বিদ্যুৎ কেন্দ্র করতে হচ্ছে, মানে এই আমদানি করা কয়লা দিয়ে বাংলাদেশের যে উগ্র মানে মানে শিক্ষিত মানে জ্ঞানপাপী আর কি, উগ্র জ্ঞানপাপীদের কয়লা বিরোধী, উত্তরাঞ্চলের কয়লা বিরোধী যে মুভমেন্ট, সেটার কারণে গভর্নমেন্ট ফোর্সড হয়েছে আমদানি করা। গভর্নমেন্ট কি এত কেয়ার করে? আমাকে একটু শেষ করতে দিন, কারণ বাংলাদেশে সব সিদ্ধান্ত চলে আবেগের কারণে, এবং আপনি কেউই আবেগ মুক্ত না। না হলে এই বিএনপির মানে দায়, এই কয়লা নীতি করার যে মূল উদ্দেশ্য মাহমুদুর রহমান যেটা শুরু করেছিল, এশিয়া এনার্জিকে কিভাবে কুইজ করা যায়, তো সেই দায়টা কেন আওয়ামী লীগ তার ঘাড়ে বহন করছে? নীতি কখন করে? যখন এটা নিয়ে কোনো সুনির্দিষ্ট আইন থাকে না, দিক নির্দেশনা থাকে না। কয়লা উত্তোলন নিয়ে বাংলাদেশে মাইনিং ল আছে, রুলস আছে, রেগুলেশনস আছে, অর্গানাইজেশনস আছে। তাহলে আমার কয়লা নীতির দরকার কি? বরং আমার কয়লার উপর একটা গাইডলাইন হতে পারে যে আমি কয়লা ভিত্তিক বিদ্যুতে আমি কত শতাংশ নিজস্ব কয়লা ইউজ করব, কত শতাংশ আমদানি করা কয়লা ইউজ করবো, এটার একটা গাইডলাইন হতে পারে। এখন মহিউদ্দিন ভাই খুব ভালো একটা কথা বলেছেন, সেখানে আমি একটু দ্বিমত করতে চাই। আমেরিকা ভৌগোলিকভাবে এমন একটা জায়গাতে আছে, তার এনার্জি ব্যবহার না করার মতন সুযোগ দুনিয়ার আর কোনো দেশের নাই। তার কারণ তার পাশে মেক্সিকো এবং কানাডার এত এক্সেস এনার্জি আছে, যেগুলো ব্যবহার করার সুযোগই আমেরিকার নাই, যার কারণে তার নিজস্ব এনার্জিতে তার হাত না দিলেও চলে। এখন কয়লা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে প্রশ্নটা এসেছে, আপনাকে আমি অনুরোধ করব, উত্তরবঙ্গের যে কৃষি জমিগুলো, আপনি একটা সার্ভে করেন, ওই জমিগুলো কতটুকু কৃষি জমি আছে এবং ওই মালিকদের কাছে জমির মালিকানা আছে, বিদ্যুৎ নাকি ঢাকার বড় ব্যবসায়ীরা
এই জমিগুলো কিনে নিয়েছে? আমি একটু বলি খালেদ, আমি জি, আমি আমজাদ ভাই যে ব্যক্তিগত- কথাটা শেষ করতে চাচ্ছে, আমি কি দেখলাম বড় পুকুরিয়া আমাদের কয়টা কোল মাইন, একটা হলো জামালগঞ্জ একটা কোল মাইন 5টা যেটা total। প্রায় 1 কিলোমিটারের নিচে, জামালগঞ্জের একটু তারপরে নিচে। আমাদের দিঘিপাড়া কোল মাইন, তারপরে আমাদের বড় খালাসপীর, পুকুরিয়া কোল, খালাসপীর, খালাসপীর এবং বড়পুকুরিয়া, ফুলবাড়িয়া। ফুলবাড়ি ফুলবাড়িটা আমাদের ওপেন পিট কেন করা যায়, বিকজ অফ ওইটার কস্ট কম পড়বে যদি ওপেন পিট করি, যেটা এটা অনেক উপরে কয়লাটা। আমরা ধরেন আমরা ফুলবাড়ি ধরলাম না, আমরা বড় পুকুরিয়াতে কোল করছি, আমরা আন্ডারগ্রাউন্ড মাইনিং করে উপরে জমি থাকছে, আমরা কি করি কৃষকের জমিটা এটা অ্যাকোয়ার করে এখানে কৃষকরা চাষ করে, কিন্তু আমাদের অ্যাকোয়ার করা কিন্তু জমিতে কৃষকরা কিন্তু চাষ করছে, আমরা আন্ডারগ্রাউন্ডে গিয়ে কোলটা মাইন করতেছি। এতে হচ্ছে কি কিছুটা জায়গা সেটেল করে যাচ্ছে, অ্যাবাউট 60% জায়গা দেবে যাচ্ছে, সেখানে পানি হচ্ছে, তারা মাছ চাষ করতেছে, কিন্তু অ্যাকোয়ার করা কিন্তু আমাদের পলিসিটা হতে পারে যে আমি কৃষকের জমি নিলামই না, অ্যাকোয়ার করলামই না, আমি লিজ নিলাম 35 বছরের জন্য বা 30 বছরের জন্য মাইনিং করব। আমরা এখানে কোল মাইনিং করলাম নিচে, কোল মাইনিং করে যদি দেবেও যায়, তারা তো তাদেরই থেকে গেল, 30 বছর পরে তারাও পাবে। আমরা যে ফসলের বদলে যে পরিমাণ এবং লিজ মানি যেটা পাবে বছরে, তার 3 গুণ বেশি টাকা পাবে যেটা না সে ফসলের পেত। রাইট, এরকম কিন্তু করা যায়। Right. এখন কথাটা হলো আমরা সিদ্ধান্ত নিব কিনা, রাজনৈতিক সিদ্ধান্ত আমরা নিব কিনা, এবং সেটা আসলে বছরে আমাদের ইনকাম ওই কয়লার থেকে হতে পারে প্রায় $50 বিলিয়ন। রাইট, 10,000 মেগাওয়াট প্ল্যান্ট, পাওয়ার প্ল্যান্ট 30 বছর অন্তত 30 বছর আরামে চলতে পারে, 30 বছর আরামে চলতে পারে 10,000 মেগাওয়াট খনিমুখে এটা এবং করে। ওখানকার যে ইকোনমিক ট্রান্সফরমেশন হবে এটাকে বেস করে নর্থ বেঙ্গলের, সেটা মানে আরেকটা মানে বগুড়া বা দিনাজপুর বা আরেকটা বড় সিটি ডেভেলপ করার একটা হাব মানে সুযোগ হবে, একটা বিজনেস হাব এটা হতে পারে। খুব আমাদের দর্শকরা এই মুহূর্তে যে প্রশ্নগুলি করছেন সেগুলি একটু বিভু ভাই আপনাকে জানিয়ে রাখি, মহিউদ্দিন ভাইয়ের জন্য একটু প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলি হচ্ছে এরকম যে আবারও চুরির কথা বলছেন যে সামার সিজনে মাদারীপুর শিবচর উপজেলার গ্রামগুলোতে একদম স্পেসিফিক করেছে বলে আমি এটি পড়ছি যে 4-5 ঘন্টা বিদ্যুৎ থাকে আর বাকি সময় বিদ্যুৎ থাকে না, সেটা বলছেন মাননীয় মন্ত্রী এবং মহিউদ্দিন ভাই দুজনের কাছে এই প্রশ্ন, সোলার প্যানেলের প্রাইস কেন কমছে না, ব্যবসায়ীরা এসব দিকে কেন এগিয়ে আসে না, শুধু কেন যেগুলি লাভজনক সেগুলি ক্ষেত্রে করে, সরকারের এখানে কোনো কিছু করা আসছে কিনা? একটা জিনিস পরিষ্কার করা দরকার। আমরা মনে করি যে রিনিউয়েবল এনার্জিতে হয়তো দেশ পাল্টিয়ে যেতে হবে, সোলারের দিয়ে আমরা বন্ধ, বাংলাদেশে এটা পসিবল না। বাংলাদেশে পসিবল আমাদের দেশের যে ওয়েটল্যান্ড আর এবং যে আমাদের ফার্টাইল ল্যান্ডে সোলার করা যাবে না। 100 মেগাওয়াট সোলার করতে গেলে 350 একর জমি লাগে, 100 মেগাওয়াট সোলার করতে গেলে। গ্রিড কানেক্টিভিটি করতে গেলে আর রেডিয়েশন যেটা আছে 5.8 5.7, এটা খুবই বলতে পারি যে আমাদের পার্শ্ববর্তী দেশ হলো 7 এর উপরে, মানে ইন্ডিয়াতে 7 এর সো উপরে। 7 এর উপরে, আর আমাদের দেশে মাত্র রেডিয়েশন মাত্র 5.8। So true. ইউ ক্যানট ইমাজিন আমরা 10% আমরা রিনিউয়েবল এনার্জি ধরে রাখছি। তারপরে অন টপ অফ দ্যাট এখন অনেকে চিন্তা করতে পারে জি, সারা পৃথিবীতে সোলার করে ফেলতেছে, আমাদের দেশে কেন হবে না, না, সারা পৃথিবীতে সোলার করছে না আসলে, এনার্জি মিক্সে সোলার। মাননীয় মন্ত্রী, তারপরেও যে করছি না, আমরা কিন্তু জার্মানির চেয়েও বেশি সোলার করেছি ইতিমধ্যে। হ্যাঁ, We have done. 4.3 মিলিয়ন We have হাউসেস done. আমরা সোলার করে ফেলছি। আমাদের কিন্তু সেগুলি- রিমোট সেগুলি- এরিয়াগুলি এখন সোলার দিয়ে সেগুলির চলছে। দাম কমানোর ক্ষেত্রে আপনারা কোনো কিছু করতে পারেন না? দামটা তো দাম কিন্তু কমছে, সারা দাম কিন্তু পৃথিবী অর্ধেকের নিচে নেমে অর্ধেকের নিচে আসছে। নেমে অনেক আসছে। নেমে অনেক এসছে নেমে কিন্তু, এবং চায়না কিন্তু ওভার প্রডিউসড অলরেডি। আচ্ছা, এবং বাংলাদেশেও তাই, হ্যাঁ, বাংলাদেশে বাংলাদেশেও এখন যে এখন প্যানেল শুরু করেছে। প্রডিউস হচ্ছে বাংলাদেশের বিভু, মার্কেট একটা- ডিমান্ডের একটা- চেয়ে একটা নির্দিষ্ট এলাকার কথা যেহেতু বেশি। বলেছেন, হ্যাঁ। মাত্র 4-5 ঘন্টা বিদ্যুৎ থাকে মাদারীপুরের এটা শিবচর। হতে পারে, এটা আমি অস্বীকার করি না, কারণ সিস্টেম নিচ্ছে না। যখনই ওখানে চাহিদা বাড়ছে, মনে করেন আমি বিদ্যুৎ দিলাম, আমি দেওয়ার পরে দেখলাম তার চাহিদা কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে তার পরের বছর, যখনই, কারণ ট্রান্সফরমার গুলি ওভারলোডেড হয়ে গেছে, কেবল নিতে পারছে না, সাবস্টেশন নিতে পারছে না। আমি ওইটাই বললাম যে 3 বছর থেকে লাগবে আমাদের এই জায়গাটা একটা ভালো বিদ্যুতের জায়গা পৌঁছাতে। এটা হতে পারে, আমি অস্বীকার করি না, কারণ অনেক জায়গায় আছে নিতে পারছে না, হঠাৎ করে বিদ্যুৎ অফ হয়ে যাচ্ছে, তারা মনে করছে আমাদের এখানে লোডশেডিং চলছে। অ্যাকচুয়ালি তো লোডশেডিং না। আচ্ছা, তার মানে এগুলো তো নিতে আপনারা- পারছেন। আপনারা তো আমরা এটা নিয়েছেন। বিরতি নিচ্ছি। এটা একটু ধৈর্য ধরতে হবে আমরা এটা সবাই। বিরতি নিচ্ছি, বিরতির পর মোল্লা ভাই আপনার কাছে একটি প্রশ্ন ছিল, এটা দর্শকরা প্রশ্ন করছেন একজন সাংবাদিক হিসাবে। সেই প্রশ্নটি হচ্ছে এরকম যে আমাদের সরকার বেশি দামে বিদ্যুৎ কিনতে বাধ্য হচ্ছে কিনা ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলির কারণে, যেহেতু তারা অতি উচ্চ মূল্যে বিদ্যুৎ বিক্রি করছে, যেগুলি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে বড় বড় প্রকল্পগুলি বাস্তবায়িত হলে এই উচ্চ মূল্যে বিদ্যুৎ আর কিনতে হবে না, যেটি আমরা আসলে বেশি টাকা দিয়ে কিনে যেটি সাশ্রয় করছি, সমন্বয় করছি। আমরা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে ভাড়াভিত্তিক বিদ্যুৎ এবং বেশি দামে বিদ্যুৎ কেনা সরকারের। আমি কিন্তু মনে করি না, কারণ বাংলাদেশ গভর্নমেন্ট হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে
সবচেয়ে কম দামে এই তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কিনছে কিনছে এই কারণে যে আমাদের অনভিজ্ঞ ব্যবসায়ীরা এখানে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের অনভিজ্ঞতার সুযোগটা সরকার নিয়েছিল এবং তারা যে ডুবতে বসেছিল, তার মানে কি তারা লস করেছে? আমি এটার এক্সটেনশন দিয়ে হয়তো মানি ফ্লোটা বাড়ছে, কিন্তু এন্ড অফ দ্য ডেতে হিসাব করে এনার্জি বিজনেসে যে প্রফিট আসার কথা তার 10 টাইমস মানে 10%ও আসেনি সেখান থেকে, বরং এটা এক্সটেনশন করে এই যে ইনভেস্টমেন্ট এবং ইনভেস্টর ব্যাংক, এটাকে গভর্নমেন্ট সেভ করছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই লিকুইড ফুয়েল বেস বিদ্যুৎ কেন্দ্র যে বড় বিদ্যুৎ কেন্দ্র এসে রিপ্লেস করার কথা ছিল, বাংলাদেশে গ্যাস নিজস্ব গ্যাস যেহেতু নাই, পিকিং পাওয়ার প্ল্যান্ট হিসাবে একটা সার্টেন পার্সেন্টেজ 20 থেকে 25% লিকুইড ফুয়েল বেস পাওয়ার প্ল্যান্ট আমাদের থাকতে হবে পিকিং লোড হিসাবে, কারণ গ্যাস আমাদের আর পিকিং লোডে ব্যবহার করার জন্য নেই। ধন্যবাদ মোল্লা ভাই। মহিউদ্দিন ভাই, আপনার কাছে একটি প্রশ্ন হচ্ছে যে ভাড়া মানে এটি নিশ্চয়ই ব্যবসায়ীরা কেউ করছেন যে বাণিজ্যিক ব্যবহারের জন্য বিদ্যুতের দাম কত হওয়া উচিত, এ ব্যাপারে আপনাদের কোনো দাবি ছিল কিনা? আর বিশ্ববাজারে যখন জ্বালানির দাম কমছে তখন আমরা কিন্তু আমাদের জ্বালানির দাম কমতে দেখি নাই, সেটা ব্যাপারে আপনার কোনো কিছু আছে কিনা দর্শকদের প্রশ্ন? আমি মনে করি যে জ্বালানির দাম সমন্বয় হওয়া উচিত। এর আগে সরকার দীর্ঘদিন এটাকে সাবসিডাইজ করে অনেক করেছে। এখন বাংলাদেশ কতগুলো মেগা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের প্রসেসে আছে। আমরা মনে করি যে মাননীয় মন্ত্রী আজকের প্রেক্ষাপটে আমরা দীর্ঘদিন একই জায়গায় আছি, যে ইনসিগনিফিকেন্ট দামটা কমানো হয়েছে, এটা একটা সিগনিফিকেন্টলি ড্রাস্টিক রিডাকশন দরকার। তাহলে হবে কি, ওই যে আজকে যে অজপাড়া গায়ের যে ভদ্রলোক আপনাকে ফোন করে বলল যে 5 ঘন্টা থাকছে না, ও তখন একটা জেনারেটর দিয়ে এটা সাশ্রয় করতে পারবে এবং ইন্ডাস্ট্রিগুলো সাস্টেন করতে পারবে। কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা কিন্তু এখন আর ওই গুটি কয়েক জায়গার মধ্যে সীমাবদ্ধ না, সেটা এখন ডিসেন্ট্রালাইজড হচ্ছে, ঢাকার বাইরে যাচ্ছে। তো সুতরাং এটাকে হেল্প করবে টু বুস্ট আপ দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। যেহেতু মাননীয় মন্ত্রী বললেন যে 3 বছর আমার এখনো সময় লাগবে যে রিয়েল কোয়ালিটি বিদ্যুৎ দিতে, যদি আজকের থেকে আমরা সিরিয়াস হই, আমরা কিন্তু এই জিনিসগুলো কনসিডারেশনে নিচ্ছি এবং এটাকে আমরা মনে হয় যে অসুবিধা হওয়ার কথা না। অনেকগুলি বিষয় খুব চট করে যদি আপনি বলেন, যে আমরা আপনাকে উদ্ধৃত করছি, আপনি বলছেন যে বিতরণের সমন্বয় আনতেই আসলে উৎপাদন খরচ কমলেও বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে বা ইনভেস্টমেন্ট হচ্ছে। তো ইনভেস্টমেন্টের একটা ক্যাপিটাল কস্ট আছে, এই ক্যাপিটাল কস্ট তো নিতে হবে আমাদের। আর আরেকটা জিনিস হলো, বিদ্যুতের দাম বা কস্ট বা প্রাইস এগুলি ম্যাটার না, কারণ আমাদের ইনকামও কিন্তু বাড়বে। আজকে যে $1400, এটা তো 5 বছর পরে এটা 2000 হবে, 2500 হবে। কিন্তু তখন যদি আমার 6 টাকার জায়গায় 10 টাকায়, অসুবিধা কি আছে? কিন্তু আমার আরেকটা জিনিস, সেটা আপনি সিটিজেনদের যদি এই মুহূর্তে যে প্রশ্নটা করছেন, সেটা হচ্ছে যে দুর্নীতির কথা আপনিও বলছেন, যে সিস্টেম লসের কথা বলছেন, সেটাও কমানোর প্রক্রিয়া আপনারা সিস্টেম লস বিএনপি সময় ছিল 44%, সেটা আপনারা কিছুটা কমিয়েছেন, এখন এটা হয়ে আসছে 11% এর মধ্যে, এবং এটা আরো কমে যাবে। আমি যখনই প্রিপেড মিটার দিয়ে দেব, আমি আমার যে টার্গেট যে 2 কোটি আমার প্রিপেড আমরা শুরু করে ফেলছি, প্রিপেড স্মার্ট মিটার স্মার্ট গ্রিড আগামী 3, 4, 5 বছরের মধ্যে যখন চলে আসবে, সিস্টেম যখন স্মার্টলি কাজ করবে, এই যে সিস্টেম লস একদম 6-7 এর মধ্যে নেমে যাবে। ওকে, এটা বিরাট সেভিং। আপনি যে কথাটি বলছেন, সরকার এখনো ভর্তুকি দিয়ে যাচ্ছে, বিকজ এটা দিতে হবে। ওকে, আমাদের লাইফলাইন কিন্তু আরবিতে লাইফলাইন এখনো 60%, 50 কিলোওয়াটের নিচে ইউজ করে। তাদের জন্য আমাদের পভার্টি লেভেল এখনো প্রায় 22% মতো। সো এগুলিকে নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে, এবং আমরা মনে করছি আরো 5টা বছর আমাদের এই জায়গা ভর্তুকি দিতে হবে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর গ্যাসে একটু যেতে হচ্ছে, যে সেই গ্যাসের ক্ষেত্রে হচ্ছে যে কমন প্রশ্নগুলি, সেই প্রশ্নগুলি আপনাকে একটু বলছি। সেটা হচ্ছে আমাদের গ্যাসের মজুদ আসলে এখন কত, যেটা হচ্ছে প্রকৃত মজুদ। 2 হচ্ছে পাইপলাইনে গ্যাস আর ব্যাপারে আপনার সিদ্ধান্ত, আপনারা জানিয়ে দিয়েছেন যে পাইপলাইনে নতুন করে গ্যাস পাওয়া যাবে না, নতুন কেউ পাবে না। এলপি গ্যাসের দাম এবং সমন্বয়ের ব্যাপারে আসলে মানে সহজলভ্যতার প্রশ্নে আপনাদের মতামত আমরা একটু শুনতে চাই, আপনাদের 3 জনের মতামত একটু শুনবো। আমরা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। বিভু ভাই, গ্যাসের মজুদ, পাইপলাইনে গ্যাস দেওয়ার ক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত, এলপি গ্যাসের দাম এবং সহজলভ্যতা, এবং মানে দর্শকরা যেটি বলতে চাইছেন ন্যায় বিচার হবে কিনা, যে গ্যাসের মজুদ তো সবাই জানে এখন 3-4 টিএসএফ 3 টিএসএফ এর মতো আছে আমাদের। নতুন মজুদ এটা হয়তো যাবে হয়তো ম্যাক্সিমাম 8-9 বছর, যেভাবে আমরা গ্রোথ হচ্ছে। নতুন একটা সম্ভাবনা দেখা গেছে ভোলাতে। আচ্ছা, ড্রিলিং শুরু করব আমরা, শুরু করেও আমরা শুরু করতে পারছি না, হয়তো শুরু করলে, বাট ওটা গ্রিডে হয়তো আসবে না, বিদ্যুতে হয়তো ব্যবহার করব।
তবে 108টা ড্রিলিং করার জন্য নতুন রূপকল্প 2021 আমরা শুরু করেছি, যেটা অলরেডি টেন্ডারে গেছে মেটেরিয়াল কালেকশন করার জন্য। আমরা যদি আগামী বছরও শুরু করতে পারি, একটা ভালো সম্ভাবনার দিক আছে, বাট ওইটার উপর আমরা ভরসা করতে পারি না। আমাদের দেশের গ্যাস কিন্তু পকেট গ্যাস, এটা বড় স্ট্রাকচার না। ডিপসিতে লং টার্ম প্ল্যানে, ডিপসিতে আসতেছে না বিকজ আমাদের কোনো সার্ভে নাই, আমরা মাল্টি ক্লায়েন্ট সার্ভে মাত্র শুরু করব, এটা আস্তে আস্তে 10 বছর। আমার জানা আছে যে মোল্লাভাই নিশ্চয় মনে হচ্ছে সার্ভে জাহাজগুলিকে আমরা ফিরিয়ে দিতাম, এখন কি আপনারা একটু ফিরিয়ে দেওয়া বন্ধ করেছি? আমরা এখন আমরা নিজেরাই সার্ভে করার জন্য আমরা টেন্ডার করে ফেলছি। আমরা ওই সার্ভে ওরা করবে, ওরা আমাদের সাথে শেয়ার করবে রিপোর্ট, আমরা চলে গেছি, নলে এই ব্লকগুলোতে সার্ভে না থাকলে কেউ এগুলোর মধ্যে রিস্ক নিতে চায় না। আর ওয়ার্ল্ড মার্কেটে গ্যাসের দাম পড়ে গেছে, এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেছে। বড় রিজন এটা আমি মনে যে করি এই রিজনে, কারণ এখানে তো পিএসসি চুক্তিটা কি, আমি যাব, আমি ইনভেস্টমেন্ট করব, যদি পাই তাহলে তোমার সাথে শেয়ার করব, না পেলে ভাই আমারটাই লস। তো এই আনসার্টেন গ্যাম্বলিং করার জন্য এখন গ্যাস প্রাইসে আসতে চায় না। সো হোয়াট এভার ইট ইজ, পাইপলাইন আমাদের যথেষ্ট ভালো, আমাদের নেটওয়ার্ক ফ্যান্টাস্টিক। আমরা এলএনজি আনার জন্য অলরেডি পাইপলাইন 80% কমপ্লিট হয়ে গেছে। আমরা সেকেন্ড লাইন গত পরশু দিনকে আমাদের একটিকে পাস করলাম, সেকেন্ড লাইন করার জন্য পাইপলাইন আমরা শুরু করে দিয়েছি। এলপিজি বাসাবাড়িতে আমি 20% কভার করে ফেলছি। অনেকে জানেন না, কিন্তু একটা নীরব বিপ্লব ঘটে যাচ্ছে কিন্তু এলপিজিতে। আমার টার্গেট হলো আগামী 3 বছরে 70% বাসায় এলপিজি দিয়ে দেওয়া, এবং এলপিজির প্রাইসটা হলো বড় ব্যাপার। আমাদের ডিপসি এলপিজি টার্মিনাল নাই, যার জন্য প্রাইসটা আমরা কমাতে পারছি না। এটাও হয়ে যাবে 3 বছরের মধ্যে। একটা ডিপসি আমাদের, আমার মনে হয় 800-র মধ্যে চলে আসবে এলপিজি। এখন তো 1100-1200 বিক্রি হয়, 800-850-র মধ্যে চলে আসবে। পলিসিটা আমরা আগামী সপ্তাহের মধ্যে আমি কনফার্ম করে ফেলতে পারবো। এলপিজি রেগুলেট করবে কে, এলপিজি প্রাইস রেগুলেট করবে কে, কি পলিসিতে এলপিজি গুলো মার্কেট হবে, এটার সেফটি সিকিউরিটি দেখবে কে, এগুলি সবকিছু হয়তো এই আগামী মাসের মধ্যে চলে আসলে পরে এটা একটা ভালো দিক দেখা যাবে। হাই রাইজ অ্যাপার্টমেন্টে কিভাবে এলপিজি হবে, অটো গ্যাসের মধ্যে এলপিজি কিভাবে ইউজ হবে, ইন্ডাস্ট্রিতে এলপিজি কিভাবে ইউজ হবে, এটা এলএনজি আরেকটা যেটা আমরা আনতেছি লিকুইড, যেটা আমরা এটা আমাদের অলরেডি চুক্তি হয়ে গেছে। 18 সালের প্রথম দিকে একটা গ্যাস চলে আসবে 500 mmcf। আমরা মনে করতেছি যেটা, হ্যাঁ, আমরা মনে করতেছি যে আরো 3500 mmcf গ্যাস লাগবে। যেভাবে গার্মেন্টস টেক্সটাইলে গ্রোথ হচ্ছে 50 বিলিয়নকে টার্গেট করতে, আর আমাদের যেভাবে বিদ্যুতের কথা আমরা চিন্তা করছি, আর দ্রুত বিদ্যুৎ নিতে গেলেও এই গ্যাসগুলো লাগবে আমাদের। অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রি গ্রোথও লাগবে, 3500-4000 mmcf গ্যাস আমাদের লাগবে। সেই কারণে আমরা প্রায় 5-6টা এলএনজি টার্মিনাল, লাইন বেজ এবং অফশোর টার্মিনালের জন্য আমরা মোটামুটি তৈরি হয়ে যাচ্ছি। প্রসঙ্গটি মহিউদ্দিন ভাই আপনার জন্য, যে বাণিজ্যিকভাবে আপনি এবং আপনার সহযোগীরা, সহকর্মীরা, বন্ধুরা যেভাবে গ্যাস পাচ্ছেন, তাতে আপনারা খুশি কিনা? সরবরাহ এবং ওই একই নুন আনতে পান্তা ফুরায় যে অবস্থাটি বললেন মাননীয় মন্ত্রী, যে 3 ট্রিলিয়ন এমএমসিএফ গ্যাস আছে, টিসিএফ যেটা গ্যাস আছে, এতে একটা সার্টেন টাইম যাবে, এবং এটা দিয়ে যে আমরা বর্তমান চাহিদাকে কেটার করার জন্য ইট ইজ নট গুড এনাফ। এখানে শর্টেজ আছে আমাদের 400-500, প্রতিদিন আমরা শর্ট নিয়েই কাজ করছি, সেই কারণে আমরা প্রেশার পাচ্ছি না। আমাদের অ্যাজ এ বিজনেসম্যান পার্সপেক্টিভে আমরা যেটা চাই সরকারের কাছ থেকে, সেটা হলো আমরা ধরে নেই কতগুলো সম্ভাবনাকে, যদি আমরা ধরে নেই যে আমাদের এরপরে আর গ্যাস পাওয়া যাবে না, যদি এটাকে ধরে নেই, একভাবে চিন্তা করব এবং আমরা আমদানি করব। এই আমদানিটার সিদ্ধান্ত কিন্তু পলিটিক্যাল সিদ্ধান্তটা হয়েছে আরও 5 বছর আগে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটিকে আরও দ্রুততর করা উচিত। যে ইনফ্রাস্ট্রাকচারাল ক্যাপাসিটিগুলি আমাদের টার্মিনালের ব্যাপার স্যাপার আছে, যেটা বললেন, আমরা আশ্বস্ত হলাম যে লাইনগুলো করা হয়েছে, এগুলোকে করা উচিত। আমরা অ্যাজ এ বিজনেসম্যান যেটা চাই, আমরা চাই আমার প্রেশার ঠিক থাকবে। প্রেশার ঠিক না থাকলে অনেক নেচারের ব্যবসা আছে যেগুলো একটা ডাইং করে, যিনি তার হোল ডায়লগটাই নষ্ট হয়ে যাবে যদি ওর প্রেশার ঠিক থাকে। তো এই ধরনের আমরা কোয়ালিটি প্রেশারটা চাই। নাম্বার 2, আমরা যেটা চাই যে যেভাবে আপনি ব্লেন্ডিং করেন, আমদানি করা গ্যাস এবং নিজস্ব গ্যাস দিয়ে যদি ব্লেন্ডিং করে আপনি প্রাইস ঠিক করেন, আপনি এই অ্যাক্সেলারেশনগুলিকে কনসিডারেশনে নেন, নিয়ে একটা প্ল্যান করেন 10 to 15 years। উই ডোন্ট ওয়ান্ট টু সি যে ওয়ান ফাইন মর্নিং আপনি আমার গ্যাসের দাম ডাবল করে দেবেন। এটা আমার কিন্তু বিজনেস প্ল্যানে ছিল না। তখন আমার বাণিজ্যের যে প্ল্যানিং, আমার যে ডেট সার্ভিসিং করা ব্যাংকে, এগুলাতে কিন্তু কনফিডেন্স অফ দ্য বিজনেস প্ল্যান অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইজ ডেন্টেড। এই কারণে আমি মনে করি যে স্টেবল পলিসি থাকা উচিত। ওই স্টেবল পলিসি অনুযায়ী সরকার চলবে। তখন আমার ফিজিবিলিটি স্টাডিতে ওই ইন্ডাস্ট্রি ফিজিবল কিনা আমি দেখবো ভেবে,
10 বছর পরে কি হবে সেটা আমার আজকে জানতে হবে। আপনার 10 বছর প্রাইস কি হবে, কি মানে প্রাইস অ্যাডজাস্টমেন্ট আপনি করবেন, এটা ক্লিয়ার জাতির সামনে দিতে হবে। তাহলে ইনভেস্টররা এগিয়ে আসবে ইনভেস্টমেন্ট করতে, এবং যখন লোকাল ইনভেস্টমেন্ট হবে অটোমেটিক্যালি এফডিআই ইউ ডোন্ট নিড টু আস্ক ফর। রাইট। মোল্লা ভাই, আমি এর ধারাবাহিকতা আপনার একটু মতামত জানতে চাইছিলাম। আমি একই উল্টা প্রশ্নে দিক থেকে শুরু করছি, মহিউদ্দিন ভাই যেখানে শেষ করলেন। আমি এককভাবে গত 5 বছর ধরে অব্যাহতভাবে বলছি যে আমি কখন মানে গ্যাস আনবো, তখন আমি প্রাইস ইন্ডিকেশন করব, এটা একটা ডিজাস্টার হবে। কারণ গভর্নমেন্টের এখনই উচিত যে আমার 2021-এ গ্যাসের প্রাইস কি হবে, 2025-এ কি হবে, 30-এ কি হবে, এর একটা মানে কাঠামো দেয়া। এটা 100% মিলবে এটা বলা সম্ভব না, কারণ এলএনজি আমি ইন্টারন্যাশনাল প্রাইসে আমদানি করব। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এলএনজি দিয়ে যদি মানে প্রাইমারি জ্বালানি নিড ইন্ডাস্ট্রির মেটাতে হয়, গ্লাস, সিরামিক, টেবিল ওয়্যার, এরকম অনেক ফ্যাক্টরি ঝরে পড়বে, কারণ এই দাম দিয়ে এটা সার্ভাইভ করতে পারবে না। কিন্তু এই ইন্ডিকেশনটা এখনই দেওয়া উচিত, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এলএনজি কেন দ্রুততর হচ্ছে না, তার প্রধান কথা মন্ত্রী মহোদয় শুরুতেই বলেছিলেন জনবল। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এলএনজি আমদানির মতন এটা দাম নির্ধারণ থেকে শুরু করে এর স্ট্রাকচারাল অবকাঠামো করা থেকে খুব জটিল বিষয়গুলো নেগোসিয়েশন করার জন্য এবং এটা ফাস্টার করার জন্য যে স্কিল ম্যান পাওয়ার, এটা আমাদের নাই। তো আমার অনুরোধ হবে, মন্ত্রী মহোদয় হয়তো ভেবেছেন এটাকে একটা মানে এটার জন্যে প্রয়োজনে বিশেষজ্ঞ, কনসালটেন্ট না, বিশেষজ্ঞকে নিয়োগ দেওয়া উচিত গভর্নমেন্টের, বাংলাদেশ গভর্নমেন্টের এমপ্লয়ি হিসাবে। যদি মানে আমাদের না থাকে নিজস্ব, এবং আমি মনে করি এলএনজি নিয়ে হ্যান্ডেল করার মতন দক্ষ জনবল আমাদের নিজস্ব নেই। তৃতীয়ত এলপিজির যেটা বললেন, আমি ছোট করছি, এলপিজির যেটা বললেন, এলপিজি আগাচ্ছে, এলপিজি ব্যবহার না বাড়লে কিন্তু এটা দাম কমবে না, এটা অবভিয়াস। চতুর্থত আমরা গত 15 বছরে 8.5 TCF গ্যাস খরচ করেছি, আর এই সময়ে আমরা নতুন গ্যাস আবিষ্কার করেছি মাত্র 1 TCF। আরেকটা ডিজাস্টারাস পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি। কারণ আমাকে যদি আজকে এই টেলিভিশন চ্যানেলের টেকনিক্যাল বিষয় অপারেট করতে বলেন, তাহলে এটা আগামী 2 ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে। বাপেক্স একটা অর্গানাইজেশন বড়জোর বছরে 3টা কূপ খনন করতে পারে, 2টা এক্সপ্লোরেশন ওয়েল, একটা ডেভেলপমেন্ট ওয়েল বা 3টা ডেভেলপমেন্ট ওয়েল। কিন্তু এই বাপেক্সকে দিয়ে 108টা কূপ খননের যে পরিকল্পনা, এইটা কি এই চাইনিজ কন্ট্রাক্টর বা রাশিয়ান কন্ট্রাক্টর তারা এসে তাদের অদক্ষ লোকদের দিয়ে আমাদের এই কূপ খনন করে দিয়ে বাপেক্সের দেনা বাড়বে, আর আমরা ডিজাস্টারের মধ্যে পড়বো? আমি 1 মিনিটে শেষ করছি। এর আগে আমরা 10টা কূপ খনন করিয়েছিলাম গ্যাসপ্রমকে দিয়ে, সেখানে 300 মিলিয়ন গ্যাস আসার কথা ছিল, এখন 94 মিলিয়ন আসছে, এবং এই কূপগুলো নষ্ট হয়ে গেছে, সেটা আবার বাপেক্সকে ঠিক করতে হয়েছে। অথচ বাপেক্সের ঘাড়ে আমরা বিপুল অঙ্কের 20 সেকেন্ড আছে। মোল্লা ভাই আপনার না, মোল্লা ভাই অনেকটা ঠিক অনেকটা ঠিক না। কথাটা হলো আমরা বাপেক্সকে দিয়ে আমরা সেই সামর্থ্য নাই 108টা করার। আমি মনে করি সেটা ক্যাপাসিটি করা উচিত না, কারণ বাপেক্সের লোক বলো নাই, এবং আমরা বাপেক্সকে কত বড় দেখতে চাই, রাতারাতি আমি ইন্টারন্যাশনাল ওয়েতে দেখতে পারি না, কারণ আমার নিজের দেশে তো ড্রিলিং এর এত ক্যাপাসিটি নাই। বাপেক্সকে আমরা ম্যানেজমেন্ট জায়গা রাখতে চাই এবং ড্রিলিং এর জায়গাও রাখতে চাই। যে কটা ড্রিল শেখ হাসিনা সরকার কিনেছে সেই জায়গাটার মধ্যে রিগগুলো, বাকি কাজ আমরা করাতে চাই এক্সপার্ট ড্রিলারদের দিয়ে। ওকে, যেটা বললো গ্যাসপ্রম আসছে, তারা কাজ পায় না, এখানে একটা বড় ব্যাপার, ভেরি টেকনিক্যাল ব্যাপার। বাপেক্স লোকেশন তো বাপেক্স করে, লোকেশন তার গ্যাসপ্রম করে নাই। যে লোকেশন তারা সিলেক্ট করছে হয়তো লোকেশন পারফেক্ট হয় নাই। এখন আমরা ফরেন কনসালটেন্ট নিয়েছি আমাদের রিডিংগুলো পারফেক্ট করার জন্য। বাপেক্সকে আমরা সাথে রাখতেছি, আমরা এবং বাপেক্সকে শক্তিশালী করার পরিকল্পনা নিশ্চয়ই আপনাদের আছে। আমাদের শেষ করতে চাই জনাব রুহুল আমিন বিপু, শফিউল ইসলাম মহিউদ্দিন এবং মোল্লা আমজাদ হোসেন, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।